আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। ফেনীতে আজকের এই এসএসসি পরীক্ষা স্থগিত। নোয়াখালীতে পানিবন্দী প্রায় ৬৩,০০০ পরিবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। এসএমএস, ওয়েবসাইট সহ ৩ ভাবে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতি শেষ হলে রোজার আগেই ভোট, জানালেন প্রেস সচিব। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবছরও বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফেনীতে ডুবে গেছে শতাধিক গ্রাম। জেলায় স্থগিত করা হয়েছে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা। নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৬৩,০০০ পরিবার। টানা কয়েক দিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। সাগরে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটির লংগদুর দীঘিনালা সড়ক। আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব নদীর আশপাশের গ্রামগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। অনেক এলাকায় এরই মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ফুলগাজী ও পশুরামে নদী রক্ষা বাঁধের ২০টি স্থানে ভেঙে ৩০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেনীতে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দী হয়ে পড়েছে ৬৩,৮৬০টি পরিবার। ইতিমধ্যে ১৯টি আশ্রয় কেন্দ্রে ২৬৮ পরিবার আশ্রয় নিয়েছেন। সদর উপজেলা ও কোম্পানিগঞ্জে ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ। জেলা প্রশাসক জানিয়েছে, জেলায় ৯,০০০ স্বেচ্ছাসেবক রয়েছে। ইতিমধ্যে ১০১টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হন। গত ২ দিনে ২ ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। টুরিস্ট পুলিশ জানিয়েছে, সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে। এখানে এসে দেখি ৩ নম্বর ভিউ সংকেত, বেশি ঢেউ যাচ্ছে না, খুব স্বাভাবিক ঢেউ আসছে। আমরা পুলিশ সতর্ক অবস্থানে আছি, আপনারা আমাদের সতর্কতা নিন এবং এড়িয়ে চলুন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত ৩ দিনের ভারী ও অতি বর্ষণের ফলে রাঙামাটির লংগদুর মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়েছে। বিচ্ছিন্ন বলা যেতে পারে, লংগদু যাওয়ার যে রাস্তা রয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এরকম আরো বেশি হয়ে থাকে মানুষের আরো ভোগান্তি বেড়ে যাবে। যাত্রী বন্ধ করতেছে, কষ্ট হইতেছে চলাচল। মাইনে যাবো, এখন ভাঙা ভাঙা যাইতে হয়। শরীয়তপুরে টানা বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এরই মধ্যে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। কিছুক্ষণ আগে ফেনীর ফুলগাজী থেকে সবশেষ বন্যা পরিস্থিতির খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুরের একটি গ্রামে, যেখানে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু যে দালান, সেই দালানগুলোকে বেছে নিয়েছেন এবং এক পাশে মানুষ বসবাস করছেন, আরেক পাশে পশু পাখিদেরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে এসে দাঁড়িয়েছেন।
আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে, ফেনীর যে সীমান্তবর্তী 3টি নদী সেখানে প্রায় 21টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং সেই ভাঙন দিয়ে কিন্তু অনবরত পানি ঢুকছে। এখন পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 21টি ভাঙন দিয়ে যে পানি প্রবেশ করেছে, সে পানি প্রায় 100টি গ্রাম প্লাবিত হয়েছে আমরা তথ্য পেয়েছি। এর পাশাপাশি জেলা প্রশাসনের 150 থেকে 160টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে এখন পর্যন্ত প্রায় 7 থেকে 9 হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তবে যারা আসলে গ্রামে এখনো বসে আছেন, যারা বাড়ি থেকে বেরোতে পারেননি, কিন্তু সেখান পর্যন্ত জেলা প্রশাসনের কোনো সহায়তা পাননি বলে আমাদেরকে এখানকার যারা বন্যা দুর্গত মানুষ তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী ফেনীর যে 21টি পয়েন্ট দিয়ে যে ভাঙন দিয়ে যে পানি ঢুকছে, সেই পানিগুলো আসলে আস্তে আস্তে লোকালয়ের দিকে যাচ্ছে এবং ফেনী সদর ছাগলনাইয়ার দিকে আসলে প্লাবিত হচ্ছে। এবং সকালে আসলে একটু রোদের দেখা মিললেও কিন্তু এরপরে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। যদি এভাবে বৃষ্টি শুরু হতে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে পানি আরো বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে যদি পানি এবং বৃষ্টি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নদীর পানি কমে গেলে তখন যে ভাঙাগুলো দিয়ে পানি প্রবেশ করছে সেই ভাঙা স্থানগুলো মেরামত করবে। গিয়েছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ দুপুর 2টায়। নিজ নিজ শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করেও ফলাফল জানা যাবে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 10 এপ্রিল, পরীক্ষা শেষ হয় 13 মে। এবার পরীক্ষায় অংশ নেন প্রায় 19 লাখ শিক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর 3 ভাবে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। প্রথমত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট কর্নারে ক্লিক করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন। দ্বিতীয়ত, নিজের প্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। তৃতীয়ত, ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে SMS করে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হলে রোজার আগে ফেব্রুয়ারিতে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনবল নিয়োগ সহ প্রতিটি ভোট কেন্দ্রে কড়া নজরদারি রাখতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিস্তারিত ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে বিস্তারিত তুলে ধরতে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন ডাকেন তার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে রোজার আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরো জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রায় 17,000 নতুন সদস্য নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান প্রেস সচিব। এই ইলেকশনটা কিভাবে হবে, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছে, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন। এ সময় নির্বাচন সংক্রান্ত আরো প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।
মবের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মব করে রেহাই পাবে না কেউ, তবে প্রতিবাদ আর মবের ঘটনাকে এক না করার আহ্বান জানান তিনি। একই সাথে জনরোষ বন্ধে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। বিস্তারিত একরামুল হক সামের রিপোর্টে। সম্প্রতি দেশজুড়ে আলোচিত প্রসঙ্গ মব জাস্টিস। গ্রেপ্তারের আগে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে অপদস্থ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই মবের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। গত ৩ জুলাই কুমিল্লার মুরাদনগরে মা, ছেলে ও মেয়েকে চুরির অভিযোগে হত্যা করা হয় প্রকাশ্যে পিটিয়ে। কোথাও কোথাও পূর্বের রাজনৈতিক বিরোধের জের ধরেও ঘটছে নানা বিক্ষোভের ঘটনা। বেসরকারি গবেষণা সংস্থা সানেম বলছে, ৭১% তরুণ মনে করে মব জাস্টিসের ঘটনা দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। তবে মানুষের প্রতিবাদ বা জনরোষকেও মব বলে আখ্যা দেয়া হচ্ছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটা ঘটনা ঘটলেই মব 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 হচ্ছে কি, তার কোনো ফেস থাকে না, তার কোনো পরিচিত ইয়ে থাকে না। কিন্তু অনেকে তো প্রোটেস্ট গ্রুপও আছে। প্রোটেস্ট গ্রুপ যদি 500-600 জন আন্দোলন করে, আপনি কি এটাকে মব বলবেন নাকি এটাকে আপনি প্রোটেস্ট গ্রুপ বলবেন? আমরা মবকে মব বলছি, জনরোষকে জনরোষ বলছি, প্রোটেস্টকে প্রোটেস্ট বলছি, যে যেটা হচ্ছে সেটা বলছি। বাংলাদেশের ইতিহাসে মব সব সময় ছিল, বাট আমরা জাস্টিফাই করছি না। এক ধরনের মব অ্যাটাক হয়নি। আপনি যেমন ধরেন শেখ হাসিনা যখন তার পার্টি অ্যাক্টিভিস্টদেরকে লগি বৈঠা নিয়ে ডাক দিল 2006-এর 28শে অক্টোবর, সেটা কি ভয়াবহ একটা বিষয়। তার মতে মব নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে যেমন রয়েছে, তেমনি জনরোষ যেন তৈরি না হয় সেজন্য প্রকৃত অপরাধীদের বিচারেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই 15 বছর ধরে যারা এফেক্টেড হয়েছে তাদের মধ্যে তো ক্ষোভটা আছে। অনেকের মধ্যে কারো কারো মধ্যে টেন্ডেন্সি আছে আইনটা নিজের হাতে তুলে নেওয়ার, উনি দ্রুত রিভেঞ্জটা চাচ্ছেন। আমরা সবাইকে বলছি যে কেউ আইনটা নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, আপনার যদি কোনো ক্ষোভ থাকে, আপনি যদি মনে এটা লেজিটিমেট হয়, আপনি কেস করেন, আপনি আপনার আইনের আশ্রয় নেন। প্রত্যেকটাই কেসের ক্ষেত্রেই চার্জেস গঠন হচ্ছে, এফআইআর দায়ের করা হচ্ছে এবং যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কেউ এগুলো করে পার পেয়ে যাবে সেটা নাই। কোনো মব ভায়োলেন্স আমরা মিনিমামও, আমাদের জিরো টলারেন্স এখানে। প্রেস সচিব মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সাথে সাথে নিয়ন্ত্রণে চলে আসছে মবের ঘটনাও। গত 11 মাসে বা পুলিশের যেহেতু কনফিডেন্স অনেক লো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আমরা দেখছি আবার সব ইসলামপন্থী ও জাতীয়তাবাদী আদর্শের একটি অংশকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলাম। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশে একথা জানান দলের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট। তার আশঙ্কা, নির্বাচন সুষ্ঠু না হলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর পরিবেশে নির্বাচনের নিশ্চয়তা পেলেই জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে বলেও জানান দলের কেন্দ্রীয় এই নেতা। সকল ইসলামপন্থীরা ইনশাআল্লাহ আমরা এক বাক্সে আসছি। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে। দেশপ্রেমিক বাংলাদেশ পন্থী এক শক্তি আমাদের সাথে আসবে। যারা মনে করেন আমাদেরকে মৌলবাদী চিহ্নিত করে, বিদেশিদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে একটা স্টিগমা দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন, এটা হবে না। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রানা নায়েক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবি দাস ও নিপেন ফুলমালি। এই ঘটনায় আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাঙ্কে নেমে 5 জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এবার খেলার খবর।
রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে বিধ্বস্ত করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই PSG। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার তারা মুখোমুখি হবে চেলসির। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি এবার লুইস এনরিকের ক্লাবের সামনে। রিপোর্ট করছেন SM আশরাফ। নিউ জার্সির গোধূলিতে লেখা হলো এক মহাকাব্য। মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায় রূপকথার পাতা উল্টালো প্যারিস সেন্ট জার্মেই। অন্যদিকে কিংবদন্তিরা যেখানে জন্ম নেন সেখানে রাজকীয় গর্ব ভেঙে চুরমার হলো আরেক রাজবংশ রিয়াল মাদ্রিদের স্বপ্ন। প্রথমার্ধে বাজ পড়ার মতো ফলাফল, 3টি গোল, আর তার প্রত্যেকটি যেন ছিল একটি কবিতার চরণ। 6 মিনিটে ফ্যাবিয়ান রুইজ আর 9 মিনিটে বাজ পড়ল ওসমান দেমবেলের পায়ের আঘাতে, যেখানে ফুটবল আর শিল্প একাকার। 24 মিনিটে দ্বিতীয় গোল রুইজের যেন চুপিসারে লিখে দিলেন তার নতুন পরিচয় প্যারিসের রণনায়ক। প্রথমার্ধে 3-0 গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ তখন গোল ব্যবধান কমিয়ে লজ্জা বাঁচানোর প্রচেষ্টায়, কিন্তু ছন্দের শেষ ছুরিকাঘাত গনজালো রামোসের। মেটলাইফ স্টেডিয়ামের আলো ঝলমলে রাত, করতালের বিস্ফোরণ আর রিয়ালের নিঃশব্দ হতাশার মাঝে PSG পৌঁছে গেল ক্লাব বিশ্বকাপের ফাইনালে। ইতিহাসের পাতায় আরেকটি নতুন রক্তাক্ষরে লেখা অধ্যায়ে। ম্যাচটি তাদের জন্য শুধু এক জয় নয়, ছিল এক বার্তা। রিয়াল নয়, এবার আরো একটি ইতিহাস করার পালা প্যারিসের। SM আশরাফ, ATN বাংলা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে সন্ধ্যা 7টায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারলেও টি-20তে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথা সালঙ্কা। পরকারমানের রিপোর্ট। টেস্ট কিংবা ওয়ানডে সিরিজ কোনোটিতে শ্রীলঙ্কাকে পরাস্ত করতে পারেনি বাংলাদেশ। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও লঙ্কান সিংহদের কাছে পরাজিত হয়েছে টাইগাররা। তবে টি-20তে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। টি-20 সিরিজের জায়গায় আছে, ডিফারেন্ট ফরম্যাট। টেস্ট আলাদা একটা ফরম্যাট, ওয়ানডে আলাদা একটা ফরম্যাট, টি-20 আলাদা ফরম্যাট। সো সবাই জানি আমরা এই ফরম্যাটে কিভাবে খেলতে হয়, আমরা এটাই চেষ্টা করব। নির্ধারিত দিনে কয়েকজন ক্রিকেটার ভালো খেললেই টি-20তে জয় পাওয়া সম্ভব। বোলিংয়ে শ্রীলঙ্কাকে নিজেদের চেয়ে এগিয়ে রাখলেও ব্যাটিং বোলিংয়ে স্বাগতিকদের পরাস্ত করার ইচ্ছে লিটনের। টি-20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড, বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি, এবং ম্যাক্সিমাম প্লেয়ার, যদি বলি আমি ওভারঅল তাদের বোলিং সেটটা একটু বেটার আমার কাছে মনে হয়। একটু মিস্ট্রি টাইপের বলার তারা ম্যাক্সিমাম। সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে। এদিকে জয়ের ধারা টি-20তেও অব্যাহত রাখতে চায় শ্রীলঙ্কা। তবে মাঠে নামার আগে বাংলাদেশকে সমীহ করছেন লঙ্কান অধিনায়ক চারিথা আসালাঙ্কা। সিরিজটা তাদের জন্য কঠিন হবে বলে জানান তিনি। বাংলাদেশ quite good on T20s, but they are still young side like us. I don't think we are far ahead, but it's going to be a tough series for us. চোটের কারণে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলতে পারছেন না টি-20তে। তার অভাবটা ভালোই অনুভব করছেন আসালাঙ্কা। পরাগারমান, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। ফেনীতে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। নোয়াখালীতে পানিবন্দী প্রায় 63,000 পরিবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। SMS ওয়েবসাইট সহ 3 ভাবে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতি শেষ হলে রোজার আগেই ভোট, জানালেন প্রেস সচিব।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।